কাতারে ইরান আমেরিকা আলোচনা হচ্ছে না, দাবি তেহরানের। উচ্চ পর্যায়ের বৈঠক না হলেও চলবে কারিগরি পর্যায়ের আলোচনা, দাবি জেডি ভ্যান্সের। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ আটকে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। রায়কে স্বাগত জানালেন অভিবাসী অধিকার কর্মী ও আইন প্রণেতারা। এবং হামলার জবাবে পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা হামলা, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি ইসরাত মুক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাতারে আমেরিকার প্রতিনিধিদের সাথে কোনো আলোচনা হচ্ছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। প্রতিনিধিরা দোহা সফর করলেও সেখানে ওয়াশিংটনের প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনাই নেই বলে জানিয়েছে তেহরান। তবে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক না হলেও ইরানের সাথে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান এই আলোচনা অস্বীকার করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। তেহরানের সাথে সমঝোতা ব্যর্থ হলেও আমেরিকা খুব ভালো অবস্থানে থাকবে বলেও দাবি ভ্যান্সের। এদিকে সফররত দুই দেশের প্রতিনিধি মধ্যস্থতাকারীদের সাথে আলাদা করে বৈঠক করবেন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনা ও যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থার মধ্যেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু শক্তিতে কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। হরমুজ প্রণালীকে ইরানের সবচেয়ে বড় শক্তি ও তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলে জানান তিনি। 2 সপ্তাহের কম সময়ে ইরান থেকে 4 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে বলেও দাবি তার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি জানান, যতদিন লেবাননে হিজবুল্লাহ থাকবে ইসরায়েলি সেনা এখান থেকে সরবে না। লেবাননের সাথে নেতানিয়াহুর কোনো সমস্যা নেই, তবে এই এলাকা থেকে হিজবুল্লাহ আর ইরানকে সরাতেই হবে, তাহলে ইসরায়েল ও লেবানন শান্তিতে থাকবে বলে জানান তিনি। গত সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় তেল আবিব ও বৈরুতের মাঝে শান্তি চুক্তি হয়। এতে বলা হয় লেবানিজ সেনা সীমান্তের নিয়ন্ত্রণ নেবে ও কিছু পাইলট জোন তৈরি করবে। পাশাপাশি হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করতে হবে। তবে দক্ষিণ লেবানন সীমান্তে সফরে গিয়ে সেনা সরানোর কোনো আভাস দেননি নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভিন্ন পথে হাঁটছেন। ইরান, লেবানন এবং ইসরায়েল প্রশ্নে দুই নেতার ভিন্ন অবস্থানের কারণে বাতাসে জোর গুঞ্জন, ট্রাম্পের মন্ত্রিসভায় বিভাজন দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমন দাবি করেছে আল জাজিরা। ইরান ও লেবানন প্রশ্নে ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমন দাবি করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে আমেরিকার পররাষ্ট্রনীতির বিষয়ে বিভাজনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইসরায়েল, ইরান এবং লেবানন প্রসঙ্গে তারা দুজন যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো থেকে তাদের বিপরীত অবস্থান অনেকটাই স্পষ্ট। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। গত সপ্তাহে ভ্যান্স ও রুবিও ইরানের সাথে সমঝোতা স্মারকের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করতে বিদেশ সফর করেছেন। সফরকালে তাদের বিপরীতমুখী বক্তব্যই মূলত বিভাজনের বিষয়টি সামনে আনে। গত সপ্তাহে জেডি ভ্যান্স বলেন, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা আমেরিকার নেতৃত্বে স্থায়ী শান্তি স্থাপনের চেষ্টা ব্যাহত করছে। G7 সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এমন আচরণের কড়া সমালোচনা করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে বলেন, হিজবুল্লাহর হামলার জবাবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই ইসরায়েল লেবাননে অভিযান চালাচ্ছে। আলোচনার জন্য সুইজারল্যান্ড সফরকালে ইরানের সাথে নতুন করে সম্পর্ক শুরুর ইঙ্গিত দেন ভ্যান্স। পাশাপাশি তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা দেবে। তবে 23 জুন রুবিও এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়ে বলেন, কোনো কিছুর বিনিময়ে ওয়াশিংটন চুক্তি করবে না।
এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিষয়েও বেশ নমনীয় বক্তব্য দিয়েছেন ভ্যান্স। তিনি মনে করেন নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরানের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকতেই পারে, ঠিক যেমন ইসরায়েলের কাছে আছে। তবে হরমুজ প্রশ্নে বরাবরের মতোই কঠোর অবস্থানে রুবিও। ইরানকে কোনোভাবেই হরমুজের নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে বিভাজনের এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি। তিনি দাবি করেছেন দুজনেই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি স্থাপন অভিযানের অংশ এবং প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা সব কাজ করছেন। এমনকি এই গুঞ্জনের বিষয়টি সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কো রুবিও নিজেও। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ মুহূর্তেই অবস্থান থেকে সরে আসেন তিনি। শীর্ষ কর্মকর্তাদের সাথে ইরানের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনার পরও আপাতত কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তেহরান ওয়াশিংটন যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যখন অচলাবস্থা দেখা দিয়েছিল, তখন ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযানের কথা ভাবছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন জানাচ্ছে, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সাথে এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। চুক্তির প্রক্রিয়া থেকে বেরিয়ে যে ইরানের শাসন ব্যবস্থার উপর হামলা চালানো হবে কিনা তা নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে কর্মকর্তারা একে কাজ পুরোপুরি শেষ করার সুযোগ হিসেবে বর্ণনা করেন, কিন্তু শেষ পর্যন্ত বড় সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ছোটখাটো হামলাতেই সীমাবদ্ধ থাকতে চান ট্রাম্প। সর্বাত্মক যুদ্ধে ফিরে গেলে কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। এ কারণে বড় যুদ্ধ এড়াতে চান ট্রাম্প। এমনকি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর নির্ধারিত সময়সীমা 18 অগস্টের পরও আলোচনা চালিয়ে যেতে তার আপত্তি নেই বলে দাবি করা হয় প্রতিবেদনে। তবে যুদ্ধে ফিরে না যাওয়ার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানাচ্ছে সংবাদ মাধ্যমটি। যদিও কূটনৈতিক সংকট এড়াতে এবং সরাসরি সংঘাত ঠেকাতে আমেরিকার সেন্টকম এবং ইরানের আইআরজিসির মধ্যে একটি সরাসরি হটলাইন বা ডিকনফ্লিকশন চ্যানেল সচল রাখা হয়েছে। দুই দেশের বাহিনী এর মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেওয়া হয়। ট্রাম্পের এই বিতর্কিত নির্দেশ আমেরিকার সংবিধানের পরিপন্থী বলে জানায় আদালত। এরই মধ্যে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী ও আইন প্রণেতারা। তবে এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মাটিতে জন্ম নিলেই পাওয়া যাবে নাগরিকত্ব। দীর্ঘদিনের এই চেনা অধিকার কেড়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার সেই কঠোর অভিবাসন নীতির বড় ধাক্কা দিল নিজ দেশেরই সর্বোচ্চ আদালত। 6-3 ব্যবধানের এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, বাবা মায়ের অন্তত একজনের নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকলে আমেরিকায় জন্মানো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। তবে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে বিচারপতিরা একমত হয়ে বলেন, ট্রাম্পের এই নির্দেশ আমেরিকার সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। এর আগে একটি নিম্ন আদালতও ট্রাম্পের এই আদেশে স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তই বহাল রাখল। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লাখো অভিবাসী। আমাদের অভিবাসী পরিবারগুলোর ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে তোমরা আওয়াজ তোলো। আজ সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে। তবে মনে রাখবেন, কোনো আদালতের রায় আমাদের পরিবারের মর্যাদা বা আমাদের সমাজের গুরুত্ব ঠিক করে দিতে পারে না। এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া বলেন, সঠিক বিচারটি করেছে সুপ্রিম কোর্ট। আপনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করেন তবে আপনি এদেশের নাগরিক, ব্যাস এখানেই কথা শেষ। এর চেয়ে পরিষ্কার কথা আর হতে পারে না। আর তাই সুপ্রিম কোর্ট আজ সকালে একদম ঠিক বিচারই করেছে।
এদিকে আদালতের এই রায় আসার পর ট্রাম্পের সমর্থক ও অভিবাসন বিরোধীদের মধ্যে হতাশা তৈরি হয়, তবে দমে যাননি ট্রাম্প। এই রায়ের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এর প্রতিক্রিয়া জানান তিনি। আদালতের এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। সেই সাথে তিনি জানান, কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে সহজেই এই আইন বদলে দিতে পারেন তিনি। বলেন, কংগ্রেস চাইলে আজকে থেকেই এই বিষয় নিয়ে কাজে লেগে যেতে পারে। এর আগে আমেরিকায় জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব দেওয়ার আইনকে লজ্জাজনক বলেছিলেন ট্রাম্প। That was meant for the babies of slaves. It wasn't meant for people trying to scam the system and come into the country. বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায়ের ফলে লাখো অভিবাসী পরিবার বড় ধরনের অনিশ্চয়তা থেকেই রেহাই পেল। আর এর মাধ্যমে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান একটি এজেন্ডা পুরোপুরি ভেসে গেল। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ক্রিপ্টো ব্যবসা থেকে গত বছর $1.4 বিলিয়ন বেশি আয় করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের বার্ষিক আয়ের রেকর্ডে এই তথ্য উঠে এসেছে। 927 পৃষ্ঠার বিবরণীতে বলা হয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে শুরু করা ক্রিপ্টো কোম্পানি থেকে এই সময়ে $635 মিলিয়ন আয় করেছেন তিনি। নিজের ও পরিবার সংশ্লিষ্ট ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল ক্রিপ্টো ফার্ম থেকে আরও $50 কোটি পেয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এই নেতার সম্পদের সাথে নতুন আয়ের ব্যাপক পার্থক্য রয়েছে, যদিও ক্ষমতা ব্যবহার করে ব্যবসায়িক মুনাফা অর্জনের অভিযোগ নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। এতে সীমান্ত সংলগ্ন বালুচিস্তান প্রদেশে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার আফগান ভূখণ্ড থেকে ছোড়া 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। উস্কানির বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামাবাদ। এর আগে রবিবার আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত হন অন্তত 28 জন। হামলা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর গত অক্টোবরে যুদ্ধবিরতিতে যায় প্রতিবেশী দুই দেশ। তবে তা উপেক্ষা করে দুই দেশের অব্যাহত হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন। উস্কানির জন্য একে অপরকে দায় দিচ্ছে ইসলামাবাদ, কাবুল। হামলায় বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলেও দুই বাহিনী সামরিক ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে। আন্তর্জাতিক বুলেটিনে একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের শিকার হয়েছে। তুর্কির আকাশসীমা থেকে এমন সতর্ক সংকেত পাওয়ার পর যুদ্ধবিমান মোতায়েন করে ইসরায়েল। মঙ্গলবার পোল্যান্ড থেকে তেলাবিবগামী বিমান ছিনতাইয়ের সতর্ক সংকেত পায় নেতানিয়াহু সরকার। এ নিয়ে টান টান উত্তেজনা আর নাটকীয়তার পর তা ভুল বোঝাবুঝি হিসেবে জানায় বিমানটির কর্তৃপক্ষ। গাজা, ইরান, লেবানন যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে চাপের মুখে রয়েছে ইসরায়েল। এর মধ্যেই মঙ্গলবার পোল্যান্ড থেকে তেলাবিবগামী যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের সতর্কতা আসে নেতানিয়াহুর সরকারের কাছে। স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইলেকট্রা এয়ারওয়েজ পরিচালিত পোলিশ এয়ারলাইন্সের ফ্লাইট 177 মঙ্গলবার তুর্কির ওপর দিয়ে উড়ে আসছিল। আঙ্কারার আকাশসীমায় প্রবেশের পর বিমানটি থেকে ছিনতাইয়ের সতর্ক সংকেত আসে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে। বিমানটি থেকে পাঠানো কোড 7500 আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিনতাইয়ের সতর্ক সংকেত। এর জেরে ইসরায়েলের বিমান বাহিনী বিমানটি উদ্ধারে যুদ্ধ বিমান পাঠায়। সামরিক বাহিনী জানায়, বিমানটির সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পরই ফাইটার জেট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটিকে শনাক্ত করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। সাইপ্রাসের কাছাকাছি আসার পর সতর্কতার কারণে ইসরায়েলের নামতে বিমানটিকে অনুমতি দেওয়া হয়নি। পরে গতিপথ পরিবর্তন করে বুলগেরিয়ায় ফেরত পাঠানো হয় বিমানটি। তবে কিছুক্ষণ পরই সংকেতকে ভুল বোঝাবুঝি হিসেবে জানায় বিমান কর্তৃপক্ষ। যোগাযোগের পর বিমানের নিরাপত্তা সংখ্যা কেটে যায় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। পোলিশ এয়ারলাইন্সের এয়ারবাস পাইলটের ভুল বোঝাবুঝিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এয়ারক্রাফট ট্রান্সপন্ডারের কারিগরি ত্রুটিতে নিরাপত্তা জরুরি অবস্থার এই সংকেত পাঠানো হয় বলে দাবি তাদের। এদিকে গত ফেব্রুয়ারিতেও লন্ডনের লুটন এয়ারপোর্ট থেকে তেল আবিবগামী উইজ এয়ারের একটি ফ্লাইট ঘিরে একই নাটকীয়তা দেখা দেয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1943 জনে। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ। এছাড়া এতে আহত হয়েছেন 10,500-এরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 16,000 বাসিন্দা। একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে 58,000-এর বেশি ভবন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজধানী কারাকাস ও মিরান্দা সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই 69টি জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অন্তত 30,000 মানুষ উপস্থিত ছিলেন। গত বুধবারের এই জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসের কাছের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাউথ আফ্রিকা। মঙ্গলবার জোহান্সবার্গ, ডারবানের মতো শহরগুলোর রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী। দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্দোলনের নেতারা সাউথ আফ্রিকায় থাকা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে সরকারি সম্পদ ব্যবহারের আহ্বান জানান। বিক্ষোভ সামাল দিতে সরকারি ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে সরকার। তবে সেসব উপেক্ষা করে বিভিন্ন জায়গায় আগুন দেন বিক্ষোভকারীরা। এদিকে সহিংসতার শঙ্কায় দেশটিতে অভিবাসী পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভবন মালিকরা ভাড়ার চুক্তি বাতিল করায় রাস্তায় আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। ঘানায় ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। নিখোঁজ রয়েছেন আরও 7 জন। পার্লামেন্টের ভাষণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোবারক মুন্তাকা জানান, রাজধানী অ্যাক্রা সহ দেশের বিভিন্ন অংশে বন্যায় 38,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভারী বৃষ্টিতে ডুবে গেছে 7,500-এর বেশি ঘরবাড়ি। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক বুলেটিনে আরো একটি বিরতির সাথে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন করছে ইরান। শনিবার থেকে শুরু হচ্ছে 6 দিন ব্যাপী এই শোক আয়োজন। ইরান ও ইরাকের 5টি শহর জুড়ে অনুষ্ঠিত হবে এই শেষকৃত্য অনুষ্ঠান। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো তেহরানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। টানা 37 বছর ইরান শাসন করেছেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। 4 মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফন। প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে তেহরান। আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির জন্য 6 দিনের এই শোক আয়োজন। তার শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে ঢেলে সাজানো হচ্ছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। তেহরানের ইমাম হোসেন স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে 2 কোটিরও বেশি মানুষের সমাগম আশা করছে প্রশাসন। শুধু ইরানই না, প্রয়াত খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবেশী ইরাকেও। শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শিক্ষা কেন্দ্র কোম নগরী এবং ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী 9 জুলাই খামেনির মরদেহ পৌঁছাবে তার জন্মস্থান মাশহাদে। সেখানে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে। এ সময় প্রায় 1 কোটি মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এই মহা আয়োজনের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বাসিজ আধা সামরিক বাহিনী।
নিরাপত্তার চাদরে পুরো দেশ ঢেকে ফেলেছে বিশেষায়িত বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCO। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মাত্র 10 মিনিটেরও কম সময়ে চার্জ হবে গাড়ি, এমন এক ইলেকট্রিক কনসেপ্ট গাড়ি তৈরি করেছে জায়ান্ট কোম্পানি শেল। সম্প্রতি ব্রিটেনে আকারে ছোট আর ওজনে হালকা একটি বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি, যার নাম দেওয়া হয়েছে 1010 চ্যালেঞ্জ। আজকাল বাজারে যেসব বৈদ্যুতিক গাড়ি পাওয়া যায় সেগুলো সাধারণত আকারে বড় আর ওজনে ভারী হয়ে থাকে, কিন্তু এই ধারণাকে বদলে দিতে সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নিয়েছে শেল। আকারে ছোট আর ওজনে হালকা এক বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে তারা, যার নাম দেওয়া হয়েছে 1010 চ্যালেঞ্জ। ফাস্ট চার্জার ব্যবহার করে এই গাড়িটি মাত্র 9 মিনিট 54 সেকেন্ডে 10% থেকে 80% চার্জ হতে পারে। সাধারণ ইলেকট্রিক গাড়ি যেখানে প্রতি মিনিটে 13 কিলোমিটার চলার মতো চার্জ নেয়, সেখানে এই গাড়িটি প্রতি মিনিটে দিতে পারবে প্রায় 24 কিলোমিটারের মাইলেজ। আমরা যখন বাজারে থাকা বৈদ্যুতিক গাড়িগুলোর দিকে তাকালাম, দেখলাম সেগুলো কেবলই আকারে বড় আর ভারী হচ্ছে। তাই আমরা নিজেদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, এমন একটা ছোট গাড়ি তৈরি করব যা খুব দ্রুত চার্জ হবে এবং চালানো হবে আরামদায়ক। কিন্তু এত দ্রুত চার্জ হওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি নেই বলে জানায় শেল কর্তৃপক্ষ। দ্রুত চার্জ করার মূল রহস্য লুকিয়ে আছে শেলের তৈরি একটি বিশেষ কুলিং ফ্লুইড বা তরলের মধ্যে। এটি ব্যাটারির ভেতরে থাকা সেলগুলোর সরাসরি সংস্পর্শে এসে অতিরিক্ত তাপ শুষে নেয়, ফলে চার্জ করার সময় ব্যাটারি থাকে একদম ঠান্ডা আর সুরক্ষিত। এই বিশেষ প্রযুক্তির কারণে গাড়িটিতে বড় ব্যাটারির প্রয়োজন হয় না, ফলে প্রচলিত ইলেকট্রিক গাড়ির তুলনায় এর ব্যাটারির খরচ কমবে প্রায় 25%। এছাড়া গাড়িটি তৈরিতে কার্বন নির্গমনও হবে অন্যান্য গাড়ির তুলনায় অর্ধেক। ইংল্যান্ডের চরম প্রতিকূল আবহাওয়াতেও গাড়িটির সফল পরীক্ষা চালানো হয়েছে। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী যাতায়াতের ক্ষেত্রে শেলের এই গাড়িটি ভবিষ্যতে এক নতুন বিপ্লব আনতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে, একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।